30 80 80 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি নতুন আরো একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। গুচ্ছ নলেজ মানবিকের আমার যে ফ্রি কোর্সটা চলছে, তোমরা ইতিমধ্যেই অনেকগুলো ক্লাস করেছো। বাংলা ক্লাস করছো, ইংরেজি ক্লাস করছো, জিকে ক্লাস করছো। আজকে আমাদের ইংরেজি লেকচার কিন্তু আমরা 3 নাম্বার ক্লাসটা নেব এবং 3 নাম্বার ক্লাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আজকে পড়াবো। ইতিমধ্যে তোমরা আমাদের পেজের সাথে যারা যুক্ত আছো তারা টপিকগুলো সম্পর্কে ধারণা পেয়েছো বা টপিকগুলো দেখেছো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা তোমার অ্যাডমিশনের জন্য, গুচ্ছ অ্যাডমিশনের জন্য আমি যদি বলি যে এই টপিক থেকে 100% প্রশ্ন আসবে, সেটাই আমি বলতে পারি কি ভয়েস। এখান থেকে পার্টস অফ স্পিচ থেকে, রাইট ফরওয়ার্ড ভার্ব থেকে, ন্যারেশন থেকে, এগুলো থেকে 100% প্রশ্ন কিন্তু তুমি কমন পাবাই। তো সেক্ষেত্রে আমি আজকে বলতেই পারি যে আজকে যে টপিকটা আমরা পড়াবো সে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমার জন্য। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমার জন্য, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের ক্লাস করলে তোমরা এখান থেকে 2 থেকে 3টা অবশ্যই কমন পাবা, যেখানে পরীক্ষা দাও না কেন এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবা। আমরা খুব শীঘ্রই আসলে ক্লাসটি শুরু করে দেব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তারা কাইন্ডলি একটু বন্ধু বান্ধবীদের মেনশন করে দাও, আমরা ক্লাসটি এখনই শুরু করে দেব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশন, তারপরে ভয়েস, তারপরে হচ্ছে আর্টিকেল এবং ড্যাংলিং মডিফায়ার। টোটাল 4টা টপিক। হ্যাঁ, 4টা টপিকে আমরা তোমাদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু পসিবল ততটুকু বা আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করো তাহলে আশা করি এই টপিক নিয়ে তোমাদের কোনো বিন্দুমাত্র সমস্যা হবে না। ঠিক আছে? তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাই। এবং তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। তো আমি বেশি কথা না বলে আমাদের আজকের যে ক্লাসটি আসলে টপিকের ক্লাসে আমরা চলে যাই এবং আস্তে আস্তে তোমাদের সাথে কথা হবে। ওয়ালাইকুম আসসালাম শিফা, তোমরা চাইলে বন্ধু বান্ধবীদের মেনশন করে দিতে পারো। এবং ক্লাসের শুরুতে বলে রেখে আজকের টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমাকে যদি কেউ বলে যে ভাইয়া আপনি 3টা টপিক বলেন যেখান থেকে 100% প্রশ্ন আসবে, আমি সেখানে শুরুতে পার্টস অফ স্পিচ রাখবো, তারপরে কিন্তু রাখবো ভয়েসকে এবং ন্যারেশনকে, হ্যাঁ, এবং রাইট ফরওয়ার্ড ভার্বকে গুচ্ছর জন্য। তো বুঝতে পারছো সেক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তোমার জন্য। এখান থেকে অবশ্যই কিন্তু কমন পাবে, এতটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেই পারি তোমাদেরকে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি এবং ক্লাসের মাঝে আরো কথাবার্তা তাহলে আমরা বলবো পরবর্তীতে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি বলেছিলাম, আজকের ক্লাসের টপিক হচ্ছে রাইট ফরওয়ার্ড ভার্ব। হ্যাঁ, আজকের ক্লাসের ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন। আমরা শুরুতে ভয়েসটা দেখব, শুরুতে ভয়েস দেখব এবং পরবর্তীতে ন্যারেশনটা দেখব। যেহেতু দুটাই বড় টপিক এবং তোমাদের বলে রাখি দুইটা যেহেতু বড় টপিক এবং আরো 2টা টপিক রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল, ড্যাংলিং মডিফায়ার। আর এটা খুবই ছোট টপিক, চিন্তার কিছু নেই। সেক্ষেত্রে আমরা এই 2টা করার ট্রাই করবো এবং এই 2টা থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। আমি যতটুকু করাবো ততটুকুর মধ্যে কমন থাকবে। সেক্ষেত্রে তোমাদের অনুরোধ করব তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করো, তাহলে আমি যতটুকু পড়াবো এর মধ্য থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। তো আমরা ক্লাসের কথাবার্তা চলে যাই। আমাদের ক্লাসের প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে ভয়েস। ঠিক আছে? তোমরা অনেক জায়গায় অনেক রকম ভাবে ক্লাস করেছো, প্রথমে রুলসে আমি যাই না, আমি তোমাদের ভয়েস সম্পর্কে আগে বিস্তারিত ব্যাখ্যাটা দেওয়ার ট্রাই করব, মানে ভয়েস কি বা এটার আসলে উৎপত্তি। তোমাদের বলে রেখে ভয়েস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, ভয়েস 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তোমরা ভাইরা যারা ক্লাস করছো একটু কাইন্ডলি কমেন্টে জানাবা যে আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। তোমরা এটা একটু ইনশিওর করো তো আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা, তোমরা কাইন্ডলি একটু ইনশিওর করো।
তো চলো আমরা দেখি ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস মানে কি যে নিজে নিজে কাজ করতে সক্ষম, আর প্যাসিভ ভয়েস মানে কি আমি যদি বলি, প্যাসিভ ভয়েস মানে কি যে নিজে নিজে কাজ করতে সক্ষম না বা নিজে কাজ করতে যেটা পারে না। যেমন আমি পড়ানোর কাজটা কিন্তু আমি নিজেই পারি, আমি যখন সাবজেক্ট এবং পড়ানোর কাজটা থাকবে আমি কিন্তু নিজেই কাজটা করতে পারবো। তারপরে লেখার কাজটা কিন্তু আমি নিজেও করতে পারবো। তোমরা যেমন আমাকে দেখছো, দেখার কাজটা তোমরা নিজেরা করতে পারবা। পাশাপাশি মনে করো তোমরা লিখছো, নোট করতেছো, তোমরা পড়তেছো, তোমরা মানে যাই করো না কেন, তোমরা খাচ্ছ, এই সবগুলো কাজই কিন্তু তোমরা করতে পারবা। তাহলে যে নিজের কাজ নিজেটা করতে পারবে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। এখন মনে করো আমি কলম দিয়ে লিখি, এই কাজটা আমি করছি, তাহলে আমি করতে পারবো। বাট আমি যদি কলমকে সাবজেক্ট দিয়ে বলতাম কলম লেখে, কলম কি নিজে নিজে লিখতে পারবে বলো? কলম কিন্তু নিজে নিজে কখনো লিখতে পারবে না। আমি কিন্তু এই বোর্ডের সাহায্যে লিখছি, আমি কিন্তু লিখতে পারবো, আমি সেক্ষেত্রে আমি অ্যাক্টিভ ভয়েস। বাট বোর্ড কি নিজে নিজে লিখতে পারবে? আমি না লিখলে কিন্তু বোর্ড নিজে নিজে লিখতে পারবে না। তোমরা যারা খাতায় নোট করতেছো বা নোট করবা, তো তোমরা কিন্তু যখন নোট করার কাজটা তোমরা নিজেরা পারবা, কিন্তু নোট যখন কলম দিয়ে করতেছো ওই কলমটা কিন্তু নিজে নিজে পারবে না। তারপর তোমরা বই পড়তেছো, তুমি বই পড়ার কাজটা করতে পারবা, মানে তুমি অ্যাক্টিভ ভয়েস। বাট বই যখন সাবজেক্ট থাকবে, বই যখন সাবজেক্টে থাকবে, বই কিন্তু নিজে নিজে কাজ করতে পারবে না, বা বই নিজে নিজে কখনোই পড়তে পারবে না। বই রেখে দাও, দেখবো ওইভাবে আছে, কখনো কিন্তু সে নিজে নিজে পড়তে পারবে না। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বিষয়টা হচ্ছে এরকমই, যে যেটা নিজে নিজে কাজ করতে পারে সেটা অ্যাক্টিভ ভয়েস, এবং যেটা নিজে নিজে কাজ করতে পারবে না সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এ হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। এতটুকু ক্লিয়ার কিনা তোমরা একটু কমেন্টে জানাতে পারো। তো চলো আমরা পরবর্তীতে বলি, তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এই হচ্ছে আমাদের আর কি আলোচনা এতটুকু, যেটা হচ্ছে নিজে নিজে কাজ করতে পারবে আর যেটা নিজে নিজে আসলে কাজ করতে পারে না, অন্যের সাহায্য নিয়ে করে। যেমন কলম কিন্তু নিজে নিজে লিখতে পারবে না, আমার সাহায্য নিয়ে লিখতে হবে। আর আমি যদি বলি আমি কিন্তু নিজে নিজে লিখতে পারবো, আমার আর তোমার সাহায্য লাগবে না। বা তুমি নিজে নিজে লিখতে পারবে, তোমার আমার সাহায্য লাগবে না। বাট এই কলম, বই, খাতা এগুলো কিন্তু নিজে নিজে কখনোই কাজ করতে পারে না। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতেই পারি বস্তুবাচক কিন্তু খুব, বস্তুরা কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না। হ্যাঁ, আর এটা হচ্ছে কি ব্যক্তিরা নিজে নিজে কাজ করতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে শর্টকাটে বলে রাখি, কোনো বস্তু যদি সাবজেক্টে থাকে, হ্যাঁ, কোনো বস্তু, একটা মানে বস্তু দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে মনে করবা সেটা প্যাসিভ ভয়েস, কারণ এই বস্তুটা কিন্তু কোনো কাজ করতে পারে না। সকল বস্তুর কথা বলছি না, মানে সাধারণভাবে আমি বললাম বস্তুরা নিজে নিজে কাজ করতে কি সক্ষম নয়, সেক্ষেত্রে বস্তুবাচকরা প্যাসিভ ভয়েসের শুরুতে বস্তুবাচক থাকে। যেমন আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন অ্যাক্টিভ ভয়েস আমরা লিখি কি রাইট এ লেটার, তাই না? এখানে কি এটা ব্যক্তিবাচক না, তার মানে কি এটা অ্যাক্টিভ। বাট প্যাসিভে গেলে কি করি, অবজেক্ট থেকে সাবজেক্ট নিয়ে আসে, অর্থাৎ কি বলি এ লেটার, দেখো তো এটা সাবজেক্টে আছে, তার মানে লেটারটা কি কোনো ব্যক্তি না, এটা অবশ্যই কিন্তু বস্তু। এটা আমি তোমাদের বোঝাতে চাইলাম যে ব্যক্তিরা নিজে নিজে কাজ করতে সক্ষম, সেক্ষেত্রে ব্যক্তিবাচক অ্যাক্টিভে থাকে। আর যেহেতু প্যাসিভ ভয়েসে কি নিজে নিজে কাজ করতে সক্ষম না, সেটা বেশিরভাগই কি এরকম বস্তুবাচক থাকবে। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা বেসিক কনসেপ্ট। আমরা এবার চলো আমরা বিস্তারিত দিকে চলে যাই। যে কোনো একটা বাক্য আসলে আমরা কিভাবে গঠন করি তোমাদের একটু বলি। কিভাবে তোমাদের একটা বাক্য গঠনের প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব এবং তারপরে থাকে কি অবজেক্ট, তাই না? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের একটা স্ট্রাকচার। শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে কি অবজেক্ট। এটা হচ্ছে তোমার একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবং অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার থেকে আমার যদি প্যাসিভ করতে হয়, মনে রাখবা অ্যাক্টিভ থেকে যদি আমি প্যাসিভে করি তাহলে বেশ কয়েকটা জিনিস তোমার অবশ্যই মাথায় রাখা লাগবে। এখানের যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হবে, হ্যাঁ, এবং এখানকার যে সাবজেক্টটা থাকবে অ্যাক্টিভে সেটা প্যাসিভে যে অবজেক্ট হয়ে যাবে, এটা তোমার মাথায় রাখতে হবে। এই যে মেন কি বলে অ্যাক্টিভের যে ভার্ব, এটা কি V3 হয়ে যাবে। এই ভার্বটা অলওয়েজ কি হবে, V3 হবে। এখানেই কিন্তু শেষ না, এই V3-র পরে একটা বাই বসে এবং এর মাঝে একটা অক্সিলারি ভার্ব বসে। হ্যাঁ, এর মাঝে কি একটা অক্সিলারি ভার্ব বসে। এই অক্সিলারি ভার্বটা অবশ্যই কি অনুযায়ী, টেন্স অনুযায়ী বসবে। আমরা পরবর্তীতে দেখবো এই আলোচনাগুলো। তোমাদের জাস্ট আমরা দুইটা বাক্যের স্ট্রাকচারটা দেখালাম, কেমন আসলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হয় এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আসলে কেমন হয়। এই স্ট্রাকচার হচ্ছে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমরা প্যাসিভে করতে গেলে ওই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, এই ভার্বটা অবশ্যই V3 হবে, এই সাবজেক্টটা অবজেক্টে থাকবে, আর এর মাঝে একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং এখানে একটা বাই থাকবে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার আর কি। পরবর্তীতে চলো তাহলে আমরা তোমাদেরকে আর কি রুলসের দিকে চলে যায়, যেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ঠিক আছে, প্রচুর গরম, দুঃখিত, একটু পানি খেয়ে নিই।
দেখো আমরা রুলসে চলে যাই টেন্সের। আমরা হচ্ছে প্রথমে ইনডিফিনিট টেন্সের দেখব। ইনডিফিনিট টেন্সের দেখব। ইনডিফিনিট টেন্স কি কি? একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট, একটা তোমার ফিউচার ইনডিফিনিট। তো তিনটা ইনডিফিনিটের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখব। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করতে হয়, প্রথমত কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্টের পরে কি একটা অক্সিলারি ভার্ব বসবে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব বসবে। তারপরে কি বসবে? ভি3 বসবে। তারপরে একটা বাই এবং তারপরে কি? অবজেক্ট বসবে। এই সিকোয়েন্স অনুযায়ী তোমার কি হবে? এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এখন বলতে পারো ভাই অক্সিলারি ভার্বটা আমরা কি দিব? কারণ এখানে ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তিনটা ইনডিফিনিট টেন্স আছে। হ্যাঁ, আমরা তোমাদেরকে বলে রাখি ইনডিফিনিট টেন্স আমি আলাদা আলাদা করে তোমাদের পড়াচ্ছি না, তিনটা একসাথে পড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে কি সুবিধা হয়, তোমাদের বোঝার সুবিধার্থে তিনটা টেন্স আসলে আমরা একসাথে পড়াচ্ছি। হ্যাঁ, তিনটা টেন্স হচ্ছে আমরা একসাথে পড়াই দিচ্ছি। তো এক্ষেত্রে অবশ্যই মনে রাখবা এই পুরোটা স্ট্রাকচার সেম থাকবে, শুধু অক্সিলারি ভার্বের কাছে আমরা পরিবর্তন করব। কি করব? যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অক্সিলারি ভার্ব আমরা কি ব্যবহার করব? এম অথবা ইজ অথবা আর, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা। আর যদি ফিউচার হয় তাহলে আমরা শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি, এই দুইটার যে কোনো একটা আমরা ব্যবহার করব। এখন আমরা তোমাদের একটা বাক্য লিখি যে আই রাইট এ লেটার। এটা কি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসি এ লেটার। অক্সিলারি ভার্বকে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমরা এইটা ব্যবহার করব। কি ব্যবহার করব? ইজ। তারপরে বাকি স্ট্রাকচার সব সেম। ভি3, রাইটের ভি3 হচ্ছে রিটেন। তারপরে একটা বাই এবং তারপরে এই সাবজেক্টটা অবজেক্ট কি মি হয়ে যাবে। এটা কি মি হয়ে যাবে। ঠিক আছে, যারা ক্লাস করতেছো অবশ্যই একটু কমেন্টে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে এক নাম্বারটা গেল। আমি সেম জিনিসটা যদি আবারও লিখি, যে লিখলাম হচ্ছে আই রোট এ লেটার, আই রোট এ লেটার। কাইন্ডলি তোমরা একটু কমেন্টে জানাও তো এটা কি হতে পারে। হ্যাঁ, একজন কমেন্ট করছে এ লেটার ইজ রিটেন বাই মি, এ লেটার ইজ রিটেন বাই মি। ওয়াজ রোট লিখছো শিফা, ওয়াজ এর পরে কি হবে? ভি3 হবে। হ্যাঁ, আর রোটের ভি3 হচ্ছে কিন্তু রিটেন, ভি3 হবে। তারপরে আমরা এখানে সাবজেক্ট দিয়ে লেটার, এটা যেহেতু পাস্ট টেন্স এজন্য ওয়াজ হবে। তারপরে একটা বাই, তারপরে কি মি, তারপরে কি হবে? মি হবে। এই যে সেম জিনিসটা মনে করে আবারও দিলাম, তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো কি হবে। আমি লিখলাম হচ্ছে খুবই সহজ, এটার কি হবে বলো তো? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে এটা কি হবে? এটার প্যাসিভ কি হবে বলো? A letter will be written by me। হ্যাঁ, a letter will be written by me, তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আগে নিলাম হচ্ছে লেটার, তারপরে এটা ফিউচার ইনডিফিনিট মানে উইল বি, এটা হচ্ছে তোমার এই যে অক্সিলারি ভার্ব, তারপরে ভি3, রাইটের ভি3 হচ্ছে রিটেন, বাকি সব সেম থাকবে। হ্যাঁ, শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন, রিটেন বাই মি, রিটেন বাই মি। তো তোমরা যারা অ্যান্সার করতেছো স্বপ্ন আক্তার, শিফা, তোমাদের ধন্যবাদ যে তোমরা আসলে বুঝতে পারছো। চলো আমরা পরবর্তীতে কন্টিনিউয়াস টেন্সে যাই। কন্টিনিউয়াস টেন্সের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব, এটাও টেন্স অনুযায়ী, শুধু এটার পরিবর্তন, বাকি
আর কোনো পরিবর্তন না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস। তিনটা কন্টিনিউয়াসের যে কোনো একটাই যদি হোক না কেন সব একরকম থাকবে। শুধু অক্সিলারি ভার্বের কাছে আমরা কি করব, পরিবর্তন করব, ঠিক আছে? শুধু অক্সিলারি ভার্বের কাছে আমরা পরিবর্তন করব। এবং অক্সিলারি ভার্বের পরে মনে রাখবা কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ একটা বিং বসে, হ্যাঁ, বিং, তারপরে V3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো দেখো আমরা একটা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আগেরটা ইউজ করব, একটা এম, ইজ, আর, এটা প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজ ওয়্যার পাস্টের ক্ষেত্রে, মানে এটা অক্সিলারি ভার্ব। আর শ্যাল বি উইল বি হচ্ছে ফিউচারের ক্ষেত্রে, এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে। তো আমরা আসলে একটা এক্সাম্পল তোমাদের দেই। এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের করতে দেব। প্রথমত আমরা সাবজেক্টটা নিয়ে, অবজেক্টটার এ সং, তারপরে যেহেতু এটা পাস্ট এজন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা আর নিব। তার মানে নিলাম হচ্ছে ওয়াজ, তারপরে এখানে একটা বিং নিলাম, তারপরে ভিতরে সিং এর ভিতরে হচ্ছে সিং, স্যাং, সাং, তারপরে বাই, তারপরে হচ্ছে কি মি। এখন তোমাদের একটা করতে দিয়ে তোমরা এটা করো, একই জিনিস, আই shall be singing a song, এটা করো দেখি তোমরা কে কে পারো, এটা করো। তাহলে কি হবে, স্বয়ং, তারপরে এটা ফিউচার কন্টিনিউয়াস, এজন্য আমরা দিব হচ্ছে উইল বি, তারপরে একটা উইল বির পর একটা কি বসবে, একটা বিং বসবে, তারপরে V3 সাং, তারপরে বাই, তারপরে হচ্ছে মি, তারপরে কি, তারপরে হচ্ছে মি। তো তোমরা একটু কমেন্টে জানাও যতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও। তোমাদের কাছে এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও অবশ্যই। তো আমরা চলো এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী পারফেক্ট টেন্সে চলে যাই। পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে একটা বিন থাকবে, তারপরে V3, মানে সব সেম, শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন। অক্সিলারি ভার্বটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব, হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে শুধু হ্যাড, আর ফিউচার যদি হয় তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এই দুইটার যে কোনো একটা। তাহলে আমি তোমাদের একটা লিখি, এটা তোমরা একটু কমেন্টে বলো, আমি তোমাদের একটা করে দিই, পরেরটা তোমরা করো। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে আমরা প্রথমত অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসি, পিক, তারপরে হ্যাজ দিলাম, তারপরে কি একটা বিন হবে, বিন দিলাম, তারপরে V3, ডনের V3 হচ্ছে ডন নিজেই V3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমি করে দিলাম, পরেরটা তোমরা সহজভাবে করো, যে আই হ্যাড, এটা তোমরা করো দেখি কে কে পারে।
দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট আছে, হ্যাঁ পাস্টে আছে, তাহলে আমরা দিব হচ্ছে পিক, তারপরে হ্যাড, তারপরে একটা বিন, তারপর হচ্ছে ভি3, তারপরে একটা বাই, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এই টেন্স থেকে আসলে যদি আসে তাহলে এতটুকুর মধ্যে আসবে। আরও কিছু তোমার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ জানা লাগবে। তো তার আগে বলো, আমরা কিন্তু টেন্সেরগুলো শেষ করলাম। হ্যাঁ, টেন্সেরগুলো আমরা যতটুকু আসে ততটুকু শেষ করছি। তোমরা কাইন্ডলি একটু কমেন্টে জানাও যে তোমরা টেন্সের যে ভয়েসগুলো আমি দেখালাম এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা। আর যদি ক্লিয়ার না থাকে, কোথায় ক্লিয়ার না একটু বলো, আমি সেটা তোমাদেরকে আবার রিভিউ করে দেবো, চিন্তার কিছু নেই। যেহেতু একটা পার্ট শেষ করছি, এই পার্টটা তোমাদের কোনো সমস্যা আছে কিনা তোমরা একটু বলো, আমি অপেক্ষা করতেছি। আর যদি সমস্যা না থাকে তাহলে ক্লিয়ার লিখতে পারো। হ্যাঁ, তো আমরা এখন তোমাদের টেন্সের যে ধাপটা আমরা শেষ করছি। আমরা এখন পরবর্তী যে ধাপটা সেটা সেন্টেন্সের, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। হ্যাঁ, তোমাদের আগে বলি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেটা যেটা হচ্ছে এখানে দুইটা উপায় আছে। একটা হচ্ছে তোমার ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, এটা অনুযায়ী তোমরা চিনতে পারো। অথবা তোমরা চিনতে পারো হচ্ছে কোনো বাক্য দ্বারা যদি আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং চেনার সহজ উপায় হচ্ছে বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করতে হয়, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে শুরুতে একটা লেট থাকে, তারপরে থাকে অবজেক্ট, তারপরে বি, তারপরে থাকে হচ্ছে ভি3। যেমন আমি বললাম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এটার যদি আমি প্যাসিভ করি শুরুতে কি করব, লেট, শুরুতে কি করব, লেট। হ্যাঁ, তারপরে কি অবজেক্ট মানে কি দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। তারপরে একটা কি আছে, বি আছে, তা বি দিলাম, তারপরে ভি3 মানে ডু এর ভি3 হচ্ছে ডান, ডু এর ভি3 কি, ডু এর ভি3 হচ্ছে ডান। তো এই হচ্ছে আমাদের গেল। আমি তোমাদের একটা দিন লেখা হচ্ছে ক্লোজ দ্য ডোর। এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, দেখি কে কে পারো। এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। ভয়েসের সময় কি টেন্স চেঞ্জ হবে না, একজন বলছে। টেন্সের পরিবর্তনটা হবে হচ্ছে তোমার ন্যারেশনে, আর ভয়েসের ক্ষেত্রে যেই টেন্স সেই টেন্সেই তোমার মানে পরিবর্তন করতে হয়। হ্যাঁ, টেন্সের সূত্র অনুযায়ী, ওই টেন্সের সূত্র অনুযায়ী। এটা হবে হচ্ছে কি, দেখো এটা লেট, কি হবে লেট। তারপরে কি হবে অবজেক্ট, অবজেক্ট মানে কি দ্য ডোর। তারপর একটা কি বি, তারপরে ভি3, ক্লোজের ভি3 হচ্ছে ক্লোজড, ক্লোজের ভি3 কি ক্লোজড। এ হচ্ছে আমাদের কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি তোমার এতটুকুর মধ্যে আসে, খুব সহজ, কঠিন কিছু আসে না। খুব সহজ বিষয়গুলো আছে। ইম্পারেটিভ সেন্টেন্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটাই সব থেকে বেশি আসে। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা কিন্তু তোমাদের বেশি কাজে লাগবে। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তিনটা জিনিস আসে, সেটা হচ্ছে হোয়াট যুক্ত। আমরা তিনটা আলাদা আলাদাভাবে দেখবো। একটা হচ্ছে হোম যুক্ত, হোয়াট যুক্ত, একটা হচ্ছে হোম যুক্ত, তারপরে আছে হচ্ছে হু যুক্ত।
এই তিনটা আলাদা আলাদাভাবে আমাদের শিখতে হবে, তিনটা আলাদা আলাদাভাবে আমাদের কিন্তু শিখতে হবে। হ্যাঁ, যেমন আমরা প্রথমত দেখব হচ্ছে হোয়াট এবং হোম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে, হোয়াট বা হোম, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করব তাহলে স্ট্রাকচার হবে হচ্ছে হোয়াট অথবা হোম। হোয়াট থাকলে হোয়াট দেব, হোম থাকলে কি দেব, হোম দেব। তারপরে কি অক্সিলারি ভার্ব দেব টেন্স অনুযায়ী, তারপরে কি ভিথি, তারপরে একটা বাই, তারপরে অবজেক্ট এবং তারপরে কোশ্চেনবোধক চিহ্ন। যেমন আমি যদি লিখতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট যখন আমি বলবো তাহলে আমাদের কি হবে, এখানে হোয়াট আছে তাহলে আমরা হোয়াট ব্যবহার করবো, হোম থাকলে হোম ব্যবহার করতাম। হ্যাঁ, আমরা দুইটা একসাথে দেখতেছি, আলাদা আলাদাভাবে না দেখে দুইটা আমরা একসাথে দেখতেছি। হোয়াট যেহেতু আছে আমরা হোয়াটের জায়গায় হোয়াট বসালাম। আর ডু থাকে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি হবে, ইজ হবে। তারপরে কি ভি3, ওয়ান্টের ভি3 কি ওয়ান্টেড, তারপর একটা বাই এবং তারপর অবজেক্টটা কি ইউ। এবার আমি তোমাদের একটা দিচ্ছি খুবই সহজ, এটা কি হবে বলো তো, এটা কি হবে, হোম থাকলে বাই হোম হবে, এটা কে শিখাইছে জানি না। হোম থাকলে হু হবে, সরি আমি হোম থাকলে হু হবে, আর হু থাকলে বাই হোম। হ্যাঁ, হোম থাকলে যদি হোম থাকে হোমের পরিবর্তে হু হবে, আমি এটা মিস্টেক করছি। এখানে হোম থাকলে হোমের পরিবর্তে আমরা কি দেব, হু দেব। হোম থাকলে হোমের পরিবর্তে কি দেব, হু দেব। হ্যাঁ, যদি হোম থাকে কোথাও তাহলে হোমের পরিবর্তে কি দেব, হু দেব। তাহলে এখানে হোম আছে তার মানে আমরা হু দিলাম, এবং তারপরে এটাও ডু মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা ইজ দিলাম অক্সিলারি ভার্ব। তারপরে লাভের ভিতরে হচ্ছে লাভ, তারপরে একটা বাই, তারপরে অবজেক্ট হচ্ছে ইউ। এটা হচ্ছে কি তোমার হোমের ব্যবহার। আমরা এবার পরবর্তীতে যাব হচ্ছে হু এর ব্যবহার। হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি তোমার পরিবর্তন করতে হয় তাহলে হু এর পরিবর্তে তোমাকে অবশ্যই কি করতে হবে, হু এর পরিবর্তে অবশ্যই বাই হোম। ও কি হবে তোমার হোমের পরিবর্তে বাই হোম, তারপরে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব এবং তারপরে বসবে তোমার হচ্ছে অবজেক্ট, অক্সিলারি ভার্ব তারপরে অবজেক্ট, তারপরে বসবে হচ্ছে তোমার ভি3। ঠিক আছে, তারপরে বসবে ভি3, পরবর্তীতে মনে করো আর দিলামই না। তাহলে হু আছে মানে আমাদের অবশ্যই বাই হোম করতে হবে। হ্যাঁ, বাই হোমের পরে কি অক্সিলারি ভার্ব, এটা প্লান্টেড তার মানে এটা পাস্ট টেন্স আছে, আর পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ। তারপরে অবজেক্ট কি আছে এখানে, এই যে দিস ট্রি। তারপরে ভি3 কি প্লান্টেডের ভি3 হচ্ছে প্লান্টেডের ভি3 হচ্ছে কি প্লান্টেড, তারপরে কোশ্চেনবোধক চিহ্ন। এই হচ্ছে তোমার হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আর আজকে এক্সাম্পলও কম দেওয়া হচ্ছে, পাশাপাশি কথাও কম বলছে। একটু খুবই গরম, এত পরিমাণে গরম যে মানুষ সুস্থ থাকা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। আমি ক্লাসের আগে অসুস্থ হয়ে পড়ছি এই এক গরমের কারণে। হ্যাঁ, তো এখানে এসি চলছে যদিও, তবুও আসলে এত পরিমাণে যে গরম যেটা এসিতে সম্ভব না। তো এই হচ্ছে আমাদের হু যুক্ত। একটা যদি বুঝতে পারো বাকি যতগুলো আসবে সবগুলো বুঝতে পারবা। সেটা হচ্ছে হু থাকলে বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী দিব, তারপরে অবজেক্ট, তারপরে ভি3। অর্থাৎ স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে। স্ট্রাকচার মনে না থাকলে এখানে আসলে কেউই তোমার কিছু করতে পারবে না। তোমার প্রথম কাজ হচ্ছে কি, তোমার স্ট্রাকচারটা তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, স্ট্রাকচার অবশ্যই তোমার মনে রাখতে হবে, তারপরে তোমার বাকি কাজ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি করতে হবে, স্ট্রাকচার। এই হচ্ছে আমাদের টেন্সের ভয়েস। আমরা টেন্সের ভয়েস দেখলাম, তারপরে হচ্ছে
কি বলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা দেখলাম। এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা তোমরা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার না থাকলে একটু ভয়েসের আমরা সর্বশেষ একটা রুলস দেখবো। আমরা সব জায়গায় কিন্তু বাই ব্যবহার করছি, খেয়াল করছো? আমরা কিন্তু সব জায়গায় বাই ব্যবহার করছি। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাই আসলে ব্যবহার না হয় অন্য অন্য প্রিপোজিশন ব্যবহার হতে পারে। যেমন আমি বলতে পারি সারপ্রাইজ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সারপ্রাইজের সাথে অ্যাড হয়, ননের সাথে টু হয়, শক অ্যাড হয়, তারপরে সেজের সাথে উইথ হয়, মার্ভেলের সাথে কি হয়, মার্ভেলের সাথে কিন্তু অ্যাড হয়। তারপরে হচ্ছে ইমবডি, ইমবডির সাথে ইন হয়। এগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু বাই ব্যবহার করা যাবে না। এগুলোর ক্ষেত্রে কি বাই ব্যবহার করা যাবে না। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই ভার্বগুলোর ক্ষেত্রে, এই ভার্বগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই এইটা অনুযায়ী তোমাকে মেনটেন করে চলতে হবে যে বাই ব্যবহার না করে সারপ্রাইজের সাথে অ্যাড, ননের সাথে টু, শকের সাথে অ্যাড, সেইজ উইথ, মার্ভেল অ্যাড, এমবডির সাথে ইন, এইভাবে তোমাকে মেনটেন করতে হবে। যেমন আমি একটা ছোটোখাটো উদাহরণ দিই যেটা বেশি আসে, আই নো ইউ। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমরা করি ইউ, তারপরে আর, তারপরে ভিতরে হচ্ছে কি নোন। তাই আমরা সব ক্ষেত্রে ননের পরে কি বাই দিতাম, কিন্তু এখানে বাই না দিয়ে কি হবে, এখানে হবে কি ননের পরে কি বসে, এই যে টু বসে, তাহলে টু দিলাম। আর এটার অবজেক্ট হচ্ছে মি, এটার অবজেক্ট হচ্ছে কি মি, এটার অবজেক্ট হচ্ছে কি মি। তারপরে আরো একটা আছে অ্যানো এর সাথে উইথ বসে, অ্যানো এর সাথে উইথ বসে। একটা উদাহরণ দেই, গরম কেমন তোমাদের ওই অঞ্চলে? যারা ক্লাস করতেছো তোমাদের গরম কেমন লাগতেছে? আমার তো গরমে একদম ফাটাফাটি অবস্থা। এটা হবে কি হবে বলো তো, এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। বলো। এটার অ্যাক্টিভ থেকে অবজেক্ট নিলাম মি থাকলে আই, তারপরে এটা পাস্ট টেন্স, তার মানে আমরা নিলাম হচ্ছে ওয়াজ, তারপরে ভিতরে হচ্ছে অ্যানোয়েড, এর ভিতরে হচ্ছে অ্যানোয়েডই হয়, অ্যানোয়েডের পরে কি হবে উইথ হবে, বাই না হয়ে কি হবে উইথ, তারপরে হির অবজেক্ট কি হিম, হির অবজেক্ট হচ্ছে হিম। এটা হচ্ছে তোমার আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম, আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম। এই হচ্ছে তোমার পুরোটা ভয়েস ছিল। পুরোটা ভয়েস কিন্তু আমরা যতটুকু পড়াইছি আশাবাদী এর বাহির থেকে কমন আসবেন, এবং যারা ক্লাস করতেছো এই ভয়েস থেকে কিন্তু তোমরা অবশ্যই 100% প্রশ্ন কমন পাবা। এতটুকু আমি শিওর দিয়ে বলছি যে এতটুকু শিওর যে তোমরা ভয়েস থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবা। হ্যাঁ, তো চলো আমরা ভয়েসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমি আরো একবার শুনতে চাচ্ছিলাম। যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করো। পরবর্তীতে আমরা ন্যারেশনটা পড়াবো, তোমাদের ন্যারেশনটা পড়াবো, এবং আমাদের আরও দুইটা টপিক রয়েছে। সেটা ন্যারেশনটা যেহেতু আরও বড় একটা টপিক, আমরা ওই দুইটা টপিক নেক্সট ক্লাসে অ্যাড করে নেব। ওই দুটা খুবই ছোট টপিক যদিও, তারপরেও আমি চাচ্ছি যে এত বড় টপিকের মাঝে ওই দুটো আজকে না করে তোমার নেক্সট ক্লাসে অ্যাড করব। আজকে ভয়েস এবং ন্যারেশন
দুইটা করাবো, কারণ এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যেখানে পরীক্ষা দাও এখানে তুমি কমন পাবা। তো যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এজন্য এই দুটো আমি খুব ভালো মতো তোমাদের দেখাতে চাচ্ছি। তো ভয়েস যেহেতু শেষ করছি আমরা যতটুকু, তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে ভয়েস তোমাদের ক্লিয়ার কিনা। তো চলো আমরা ন্যারেশনে চলে যাই। হ্যাঁ, ন্যারেশনে চলে যাই। যেহেতু সময় কম, বেশি ন্যারেশনে চলে যায়। ন্যারেশনটা তোমাদেরকে প্রথমত একটু বেসিকটা আমি সংক্ষেপে বোঝানোর ট্রাই করি। ন্যারেশনটা হচ্ছে, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। ন্যারেশনটা দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। একটা ডিরেক্ট, একটা কি ইনডিরেক্ট। তো ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন আসলে বিষয়টা কি? হ্যাঁ, ডিরেক্ট ন্যারেশন যেটা হচ্ছে আমার কথা আমি নিজেই সরাসরি বলি, আর ওটা হচ্ছে আরেকজনের কথা বলা, অন্যজনের কথা বলা। মানে ডিরেক্ট ন্যারেশন মানে নিজের কথা নিজে বলা, ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে অন্যজনের কথা বলা। খুব মজার একটা উদাহরণ দিই, ইতিমধ্যে মেবি আমার ক্লাস যারা করছো শুনেছো, আবারও তোমাদের বলি। আমি এক স্টুডেন্টকে যদি বলি যে তুমি রহিমের, বা মনে করো যে কোনো একটা নাম বললাম, যে রহিমকে ডেকে আনো। মনে করো তোমাকেই বলছি, তুমি যে আমার ক্লাসটা করতেছো, তোমাকে বললাম যে তুমি রহিমকে ডেকে আনো। তুমি আমার কথা শুনে অবশ্যই রহিমকে ডাকতে গেছো রহিমের বাসায়। তো রহিম হচ্ছে বিবাহিত, রহিমের বাসায় ডাকতে গেছো। রহিম তো আর কি বাসায় নক করছো যে রহিম আছে কিনা, আবার রহিম বলে আসলে ডাকতেছো। ওই সময় দেখা গেছে যে রহিমের ওয়াইফ বাসা, মানে দরজা খুলে রহিমের ওয়াইফ আসছে, এসে বলবে, দেখা যাচ্ছে রহিম বাসায় নেই, তখন কি বলবে? যে আমার স্বামী আসলে বাসায় নেই। ঠিক আছে, দুঃখিত, আমি একটু পানি খেয়ে নিই। আর যেটা বলতেছিলাম, যখন রহিমের বাসায় ডাকতে গেছে, নক করছে, এবং নক করার পরে রহিম বলে ডাকছে, এবং রহিমের ওয়াইফ এসে বলছে কি যে রহিম, তখন বলছে যে আমার স্বামী বাসায় নেই। রহিমের ওয়াইফ কিন্তু এই কথাটা বলছে কি, আমার স্বামী বাসায় নেই। এইটা শুনেই কিন্তু তুমি চলে আসছো। তুমি এসে আমাকে কি বলবা? তুমি এসে কি বলবা যে আমার স্বামী বাসায় নেই, এইটা বলবা? নাকি বলবা যে রহিমের ওয়াইফ বললো যে তার স্বামী বাসায় নেই? কোনটা বলবা? মনে করো তোমাকেই বললাম, যে কোনো একটা স্টুডেন্টের নাম মনে করো সাকিব, সাকিবকে পাঠাইছিলাম এটা আর কি রহিমকে খুঁজতে। তো সাকিব এসে কি আমাকে এটা বলবে যে স্যার বা ভাইয়া আমার স্বামী বাসায় নেই, এটা বলবে? নাকি এটা বলবে যে রহিমের ওয়াইফ বলল যে তার স্বামী বাসায় নেই? কোনটা বলবে, এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা? অবশ্যই বলবে দুই নাম্বারটা, তাই না? তুমি তো এসে বলবা না যে আমার স্বামী, এই কথাটা কখনোই বলবা না। তো এটা উদাহরণ দিলাম এইভাবে, তোমরা একটু খেয়াল করে দেখো। যখন রহিমের ওয়াইফ বলছিল যে আমার স্বামী বাসায় নেই, সে কিন্তু নিজের কথা নিজে বলছিল। রহিমের ওয়াইফ যখন বললো আমার স্বামী বাসায় নেই, সে কিন্তু নিজের কথা নিজে বলছিল, সুতরাং সেটা ডিরেক্ট ন্যারেশন ছিল। আর যখন তুমি এসে আমাকে বলছো যে তার ওয়াইফ বলল যে তার স্বামী বাসায় নেই, অর্থাৎ তুমি আরেকজনের কথা কিন্তু আমাকে বলছো, অন্যজনের কথা বলছো। সেটা কি? সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। একটা আর কি মজার উদাহরণ ছিল, যদিও ওইভাবে বলতে পারি নাই। তো চিন্তার কিছু নেই, যেটা হচ্ছে সরাসরি নিজের কথা নিজে বলে সেটা ডিরেক্ট, আর যেটা অন্যজনের কথা বলা হয়, অন্যজনের কথা যেটা বলা হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এই হচ্ছে তোমার ন্যারেশন। তো ন্যারেশনের ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস তোমাকে প্রথমত জানতে হবে, সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। তারপরে তোমাকে জানতে হবে টেন্স পরিবর্তন। তারপরে আরো তোমাকে জানতে হবে হচ্ছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেন্টেন্স চেনার কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই কিন্তু আর কি ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। পার্সন পরিবর্তন,
টেন্স পরিবর্তন, সেন্টেন্স তোমাকে চিনতে হবে কোনটা অ্যাফার্মেটিভ, কোনটা নেগেটিভ, কোনটা অ্যাফার্মেটিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা অবজেক্টিভ, কোনটা এক্সক্লামেটরি, তোমাকে এটা অবশ্যই চিনতে হবে। আর কিছু শব্দ আছে যে নাও থাকলে দেন হয়, এরকম কিছু শব্দ যেটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। মূলত দুইটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হবে আর একটা হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হবে। এই হচ্ছে দুইটা জিনিস তোমাকে ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে অনেক হেল্প করবে, পার্সন পরিবর্তন আর একটা হচ্ছে টেন্সের পরিবর্তন। হ্যাঁ, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? যারা ক্লাস করতেছো তারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। হ্যাঁ, তো ন্যারেশন, আমি তোমাদের আগে ন্যারেশনের স্ট্রাকচারটা দেখাই। এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটাকে বলা হচ্ছে ইনভার্টেড কমা, এটাকে বলা হচ্ছে ইনভার্টেড কমা। তো তোমাকে এটা চিনতে হবে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর একটা কি রিপোর্টেড স্পিচ, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ওইটা হচ্ছে ইনভার্টেড কমার মাঝে যতটুকু সেটা হচ্ছে পুরোটাই রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, আর এই সাইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এখন পার্সন পরিবর্তনটা কি? পার্সন পরিবর্তনটা আমি তোমাদেরকে বলি সহজ ভাষায়, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, হ্যাঁ, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে তাহলে নো সেন্স। এখন পার্সন কি, এটা যদি আমাকে বলো যে ভাই পার্সন তো চিনি না, পার্সন আসলে কিভাবে চিনবো? পার্সন হচ্ছে আই, উই, মানে আমি, আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন মানে বাকি যা আছে, যেমন হি, শি, ইট, রহিম, করিম, জব্বার, যা দিবা সেগুলো সবই থার্ড পার্সন। তো কিভাবে পার্সন পরিবর্তন হয় আমি তোমাদেরকে দেখাই। যারা ক্লাস করতেছো ইতিমধ্যে কিন্তু এই টপিকের ক্লাস আমি নিয়েছিলাম। হ্যাঁ, তোমাদের অবশ্যই এটা জানার কথা। আর তারপরেও যারা নতুন আছো তারা একটু মনোযোগ দিয়ে করো। রিপোর্টেড স্পিচ কোনটা? এইটুকু রিপোর্টেড স্পিচ, তাই না? এখানে কি ফার্স্ট পার্সন আছে, তাই না? আমরা কিন্তু বাকি পুরোটা পরিবর্তন করব না, আমার পড়ানোর সিস্টেম হচ্ছে অন্যরকম। আমি জীবনেও কখনো পুরোটা একসাথে তোমাকে পরিবর্তন করতে বলছি না, শুধু আমরা পার্সন পরিবর্তনটা শিখবো, আর বাইরের কিছু সব বন্ধ। পার্সন এখানে আই আছে মানে ফার্স্ট পার্সন, তাহলে কি হবে? এই যে রিপোর্টিং ভার্ব আরভি, এটার সাবজেক্ট পরিবর্তন হবে। তাহলে আমরা যখন এটাকে ইনডিরেক্ট করব, ইনডিরেক্ট করার সময় এই জায়গাটাতে আয়ের পরিবর্তে আমরা হি লিখবো। কেন হি লিখবো? কারণ পার্সন পরিবর্তন হয়ে যাবে। এখানে যেহেতু ফার্স্ট পার্সন আছে, এই জন্য আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী করব। সাবজেক্টে কি আছে? হি আছে, যেহেতু হি আছে এই জন্য আমরা হি করলাম। বাট এখানে যদি এমন থাকতো ইউ আর ইল, যদি ইউ থাকতো তার মানে এটা কি সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সন মানে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এটা অবজেক্ট কি, যে মি আছে, তাহলে এখানে আমরা কি দিতাম? ইনডিরেক্টে মির পরিবর্তে আমরা এখানে আই দিতাম, কারণ মি হচ্ছে অবজেক্টিভ। আর এটা যেহেতু সাবজেক্টের জায়গার জন্য আমরা মির পরিবর্তে আই দিব। আর এখানে যদি হি থাকতো, এখানে হি থাকলে কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন। হ্যাঁ, এটা তোমরা অনেক আগে থেকে শিখে আসছো, তারপর আমি একবার দেখালাম পার্সন পরিবর্তন। তো এবার টেন্সের পরিবর্তনটা তোমরা একটু দেখো। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, মানে এটা ডিরেক্টর, এটা ইনডিরেক্টে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তোমরা খুব মনোযোগ দিয়ে এটা দেখো, খুব মনোযোগ দিয়ে এটা দেখো। আমি কিন্তু এখানে এটা পুরোটা পরিবর্তন করিনি বা শিখাইও নি, আমি শুধু শিখাইছি কি
এই পার্সন পরিবর্তনটুকু, আর বাকিটুকু কিন্তু আমরা এখনো করিনি। এবার আমরা রিপোর্টিং স্পেসের কি দেখবো, টেন্সের পরিবর্তন শিখবো। এদিকে এখন আমরা আসবো না, এদিকে আমরা পরবর্তীতে আসবো। তার মানে টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই বাক্যটাই আমরা দেখি। এখানে আমি যদি আই অ্যাম ইল বললাম হচ্ছে আই অ্যাম ইল, তার মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? আয়ের পরিবর্তে কি হবে, হি হবে। এখন এম এর জায়গায় আমরা অবশ্যই পাস্ট করতে হবে, পাস্ট করতে হলে কি ওয়াজ, তারপরে যা আছে তাই। তার মানে আমরা টেন্সের পরিবর্তন করে দিলাম ইনডিরেক্টে। এইভাবে তোমার প্রত্যেকটা টেন্স পরিবর্তন করতে হবে এই টেন্সের নিয়ম অনুযায়ী। এই যে টেন্স রয়েছে, এই টেন্সের নিয়ম অনুযায়ী তোমাকে পরিবর্তন করে দিতে হবে। তো আমরা পরবর্তীতে এগিয়ে যাই। আমার কথা কি শোনা যায়? কেউ কমেন্ট করতেছো না, আসলে বুঝতে পারছে না শোনা যায় কিনা। তো চলো আমরা পরবর্তীতে তোমাদের দেখাই, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তো সবাই জানো, বিবৃতিমূলক, একটু আগে যেটা লিখলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তোমার পার্সন অ্যান্ড টেন্স পরিবর্তন, এটা তো বলা লাগবে না, হ্যাঁ, এটা তোমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তারপরে পরিবর্তন করতে হবে, সেইডের পরিবর্তে তোমাকে টোল্ড লিখতে হবে। কি লিখতে হবে, টোল্ড। তারপরে ইনভার্টেড কমা রয়েছে, এটার পরিবর্তে লিখতে হবে হচ্ছে দ্যাট। হ্যাঁ, এবার একটা সেন্টেন্স, আগের সেন্টেন্সটা আমি লিখি। হি সেড টু মি আই অ্যাম ইল। তাহলে হবে কি, হি সেইডের পরিবর্তে কি হবে, টোল্ডের পরে টু বসে না, টোল্ড মি, ইনভার্টেড কমা তুললে কি হবে, দ্যাট হবে। তারপর আই আছে মানে হি অনুযায়ী হবে, সাবজেক্ট অনুযায়ী হি। আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে এম এর পরিবর্তে কি হবে, ওয়াজ ইল। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের কি বলে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হলে এভাবে করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হলে এইভাবে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো কি তোমরা এটা? তোমরা কি এটা বুঝতে পারছো? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে কিভাবে ভুল বলছি, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করতে হলে। এ হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স গেল। আমরা এবার দেখবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার টেন্স এবং পার্সন পরিবর্তন, এটা তো পরিবর্তন করতে হবে। পরবর্তীতে তোমাকে আরো যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেইডের পরিবর্তে অবশ্যই কি করতে হবে, আস্কড। ইনভার্টেড কমা তুলে দিয়ে ডাবলএস কোশ্চেন থাকলে ডাবলএস কোশ্চেন, আর অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি দেব, ইফ দিব। কি দেব, ডাবলএস কোশ্চেন থাকলে ডাবলএস কোশ্চেন, আর অক্সিলারি ভার্ব থাকলে অবশ্যই কিন্তু আমরা ইফ দেব। তাহলে আমি তোমাদের এখানে লিখি, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়, শেষে কোশ্চেন ব্রেক চিহ্ন থাকে। তাহলে কি হবে, হি সেটের পরিবর্তে আস্কড পরে মি, ইনভার্টেড কমা তুলে, এটা যেহেতু আছে তোমার কি ডাবলএস কোশ্চেন, তাহলে ডাবলএস কোশ্চেনে দিব। আর যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিতাম, ইফ দিতাম। যেহেতু এখানে ডাবলএস কোশ্চেন আছে তাহলে আমরা এটাই দেবো। কি দেবো, হোয়াট। তারপরে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি, এখানে ইউ আছে, ইউ মানে কি সেকেন্ড, ইউ যদি রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এটার অবজেক্টে মি আছে মানে কি হবে, আই হবে। আর এটা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। তাহলে কি হবে, হোয়াট আই ওয়াজ ডুইং। কি হবে, হোয়াট আই ওয়াজ ডুইং। এই হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি অ্যাক্টিভ থেকে, অ্যাক্টিভ, এত ভুল বলছি কেন, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করতে হলে এভাবে আমাদের করতে হবে, যে হোয়াট
হোয়াট থাকলে হোয়াট, আর এখানে যদি থাকতো ডু বা দেখা যাচ্ছে ক্যান, কুড, উইল, শ্যাল, শুড এরকম কোনো অক্সিলারি ভার্ব থাকলে আমরা ইফ ব্যবহার করতাম। আর যেহেতু এখানে ডাব্লিউএস আছে আর আমরা ডাব্লিউএস বাদে অন্য কিছু ব্যবহার করতে পারবো না, ওইটাই ব্যবহার করা লাগবে। তারপরে সাবজেক্ট দিয়ে তারপর টেন্স অনুযায়ী টেন্স পরিবর্তন করে দিলেই এনাফ। পরবর্তী হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে সেডের পরিবর্তে যদি অর্ডার আদেশ বোঝায় তাহলে অর্ডারড, তারপরে উপদেশ বোঝালে অ্যাডভাইসড, ঠিক আছে। তারপরে নিষেধ বোঝালে ফরওয়ার্ড দিবা, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড দিবা, এরকম ভাবে রিকোয়েস্টেড। আর ইনভার্টেড কমা তুলে টু হবে, টেন্সের পরিবর্তন হবে না এখানে, মনে রাখবা টেন্সের পরিবর্তন হবে না। যেমন আমি লিখলাম he said to me, এটাকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে এটা তোমার অর্ডার বোঝাচ্ছে, তাহলে আমরা সেডের পরিবর্তে দিব হচ্ছে হি অর্ডার্ড মি, হি অর্ডার্ড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু, তারপরে যা আছে তা দিয়ে দিলাম, টু ডু দ্য ওয়ার্ক। এটা খুবই সহজ, কারণ কেন টেন্সের পরিবর্তন হবে না দেখো, আমরা সবসময় পাস্ট করতেছিলাম, তার মানে ডু এর পাস্ট কি ডিড, এখন টু আছে ইনভার্টেড কমা দিয়ে টু দিচ্ছে, টুর পরে ডিড মানে টুর পরে ডিড মানে কি ভি টু, টুর পরে কখনো ভি টু হয় না, টুর পরে সবসময় কি হয় ভি ওয়ান হয়, যার কারণে এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই একটার কারণে কি টেন্সের কোনো পরিবর্তন কি হয়, কোনো টেন্সের পরিবর্তন হয় না, এটা মাথায় রাখবা। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের আরও আছে অবজেক্টিভ সেন্টেন্স, তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স। গরমে সব সিদ্ধ হয়ে গেছে কে কে, এজন্য মনে কমেন্ট করতেছে না পোলাপান, গরমে সব সিদ্ধ হয়ে গেছে। অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সে মনে রাখবা টেন্স এবং পার্সন পরিবর্তন, ঠিক আছে। তারপরে মনে রাখবা ইনভার্টেড কমা তুলে দিয়ে হবে দ্যাট, কি হবে দ্যাট, তারপরে সেইডের পরিবর্তে কি হবে ইচ্ছা বোঝালে হবে উইশড, আর না হয় প্রার্থনা বোঝালে হবে কি প্রেইড, হ্যাঁ প্রেইড। এবং পরবর্তীতে সাবজেক্ট প্লাস মাইট হবে, হ্যাঁ এটা মনে রাখবা, সাবজেক্টের পরে একটা মাইট বসে, পরবর্তীতে সাবজেক্টের পরে একটা কি বসে, সাবজেক্টের পরে কিন্তু একটা মাইট বসে। যেমন আমি বললাম হচ্ছে হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এটা কি হবে, এটা দিলাম হচ্ছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, তাহলে আমরা দিলাম হচ্ছে প্রেড, হি প্রেড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট হচ্ছে আল্লাহ, তারপরে সাবজেক্টের পরে একটা মাইট বসবে, কি বসবে মাইট, মাইট ব্লেস মি, কি হবে ব্লেস মি। কারণ পার্সনের আমার সবসময় কি করতে হবে, পার্সন থাকলে সবসময় কিন্তু পরিবর্তন করতে হবে। আর যদি এরকম কোনোটা কি বলে ইচ্ছা বোঝালে তোমরা দিতে পারো হচ্ছে উইশড, যেমন আমি দিলাম মে ইউ প্রসপার ইন লাইফ, মানে তুমি কি জীবনে ভালো কিছু করো, জীবনে উজ্জ্বল কিছু করো বা জীবনে সফল কামো, এরকম ইচ্ছা, বা তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে এরকম ইচ্ছা প্রকাশ করলে মনে করো যে আমরা উইশ ব্যবহার করতে পারি। বাকি সব তোমার স্ট্রাকচার সেম। আর লিভ লং থাকলে আমরা লং লিভ থাকলে লিভ লং দিয়ে দেবো, এটা মনে রাখবা। লং লিভ যদি থাকে কোথাও তাহলে শুধু লিভ লং দিয়ে দেবো, আর কোনো কিছু না। অল্প কয়েকজন ক্লাস করছে তাতে কোনো ম্যাটার না, ক্লাসটা একজন করুক, দুইজন করুক, 100 500 সেটা কোনো ম্যাটার না, ক্লাস থেকে কিছু অর্জন করতে পারছো কিনা এটা হলো মূল বিষয়। ক্লাস কতজন করছে এটা তোমারও ম্যাটার করবে না, আমারও ভ্যারি করবে না। আর তার মূল কথা হচ্ছে আমি নিজেও আর কি বেশি উদাহরণ বা বেশি কথা বলতে পারছি না, আমি গরমে একদম কি বলবো, আমার খুবই অস্বস্তি বোধ হচ্ছে।
আর ক্লাসের আগে থেকে মূলত অস্বস্তি বোধ হচ্ছিল, ক্লাসে তাও তো এসি আছে, একটু আরাম লাগতেছে। একটু আগে তো কি বলবো, প্রচন্ড গরম। তো আমরা পরবর্তীতে এক্সক্লামেটরি সেন্টেন্সটা দেখব। এক্সক্লামেটরি সেন্টেন্সটাও তো সবাই চেনো, বিস্ময়বোধক, তাই না? এক্সক্লামেটরি সেন্টেন্সের টেন্স এবং পার্সন পরিবর্তন, তারপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, সেডের পরিবর্তে হবে হচ্ছে এক্সক্লেমড উইথ সরো বা জয়। দুঃখ বোঝালে সরো আর আনন্দ বোঝালে কি জয়। একটা উদাহরণ দিই, হি সেড টু মি alas I am undone। দেখো এই চিহ্ন দেখে বুঝতে পারছো এটা এক্সক্লামেটরি। তাহলে এক্সক্লামেটরি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে হি ইজ, তারপরে কি দিলাম, তারপরে দিব সেডের পরিবর্তে, এটা যেহেতু হাই হাই আমি শেষ, এটা একটা দুঃখ বোঝাচ্ছে, আমরা এক্সক্লেম উইথ সরো দেব। কি দেব? এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সরো। তারপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে? দ্যাট হবে, তাই না? দ্যাট। তারপরে এখানে ফার্স্ট পারসন আছে মানে এটা সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কি? হি। আর ওখানে এম আছে মানে পাস্ট করে কি হবে? ওয়াজ। হি ওয়াজ আনডান, হি ওয়াজ কি? আনডান। ঠিক আছে? এক্সক্লেম উইথ কে একজন লিখছে রিদিকা দিয়া, হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। হ্যাঁ হয়েছে। আমি আরেকটা তোমাদের দিচ্ছি, তোমরা এটা করো দেখি। এটা কিন্তু লাস্ট এক্সাম্পল, হ্যাঁ আজকের ক্লাসের লাস্ট এক্সাম্পল। সবাই এটার কমেন্ট করবা, আমি এটা দেখে ক্লাস শেষ করব। বলো কি হবে, কি হবে বলো? এটাই, এই এক্সাম্পলের পরে কিন্তু আমাদের ক্লাসটা আজকে শেষ করে দিব। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? হুররা মানে আনন্দ বোঝাচ্ছে। তাহলে আমরা কি দেবো? হি এক্সক্লেম উইথ সরো দ্যাট, হি এক্সক্লেম উইথ সরো দ্যাট। আর আমি লিখেই দিই, এক্সক্লেম উইথ জয় দ্যাট। তারপরে উই আছে মানে ফার্স্ট পারসন অনুযায়ী, উই যেহেতু প্লুরাল তাহলে আমরা এখানে হি না দিয়ে আমরা দে ব্যবহার করব। তারপরে দিয়ে, তারপরে হ্যাভ থাকলে কি হবে বলো? হ্যাভ থাকলে কি হবে? অবশ্যই পাস্ট করতে হবে। হ্যাভ থাকলে অবশ্যই পাস্ট করতে হবে। হ্যাড ওন দা গেম। যাদের এবার মিলাই নাও, যারা মনে মনে করছো বা যাই করছো। যাই হোক, তোমাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চেষ্টা করছো, শিফা, রিদিকা দিয়া, বা যারাই চেষ্টা করছো তাদের সবাইকেই কি বলবো, ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আসপেক্টের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। তোমরা আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা, সবার জন্য রইল মন থেকে দোয়া। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।